নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আজকে একটা হাস্য কৌতুকের গল্প নিয়ে হাজির হয়েছি। হাসির গল্প বা হাসির কথা অনেক রকমের হয়, তবে আজকে আমি যার সম্বন্ধে যার গল্প বলবো তিনি কিন্তু তার এই লেখার ভেতরেই লেখার ছলেই তিনি কিন্তু সেই হাসির এগুলো যোগান দিতেন। তা সে লেখক হলেন শিবরাম চক্রবর্তী, সকলেরই পরিচিত, এবং তিনি খুব মজা করে করে লেখার মধ্যে দিয়ে আমাদেরকে হাসাতেন। তা সেরকমই একটি গল্প আজ নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম হচ্ছে কালো বাজার। আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন। অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্পটা শোনাই। রজনী স্খলিত পায়ে মই বেয়ে উঠছিল। সিদ্ধিলাভের পর অবিচলিত থাকা সকলের পক্ষে অবশ্য সহজ নয়। তখন পদে পদেই পতনের সম্ভাবনা বড় বড় সাধকেরও হয়। সিদ্ধির মাত্রাটা একটু বেশিই বোধহয় হয়ে গেছে। ভারতের স্বাধীনতা আর পাকিস্তান লাভের পর এই প্রথম বিজয়া ঈদ সম্মিলনী, বিজয়ীদের শুভ সংগঠন, নতুন নেশনের নতুন নেশা। তাই আর সব কিছুর মতো এই দিকটাতেও একটু মাত্রা ছাড়াবে বিচিত্র নয়। কিন্তু বাঁশের সিঁড়ি ধরে ওঠা তো সহজ কথা নয়। এমনকি 15ই আগস্টের পরেও কাজটা সহজ হয়নি। স্বাধীনতা পাওয়ার পর দেশের যত কিছুই অদল বদল হয়ে থাক, বাঁশ এবং বংশধারার বিশেষ কিছু পরিবর্তন অবশ্য দেখা যাচ্ছে না। পড়তে পড়তে বার কয়েক টাল সামলাতে হয়েছে রজনীকে। ধীরে রজনী, ধীরে। অধোগতির পথে শুরুত করে নামা গেলেও উন্নতির সোপান জীবনের যে কোনো দিকেই শুরু থেকে শেষ পর্যন্ত সমান টলয়মান। রাত হয়েছে বেশ। শহরতলির পথ এমনিতেই একটু নিরালা, তার উপর এদিকটায় আবার নিরালাও মনে হয়। লক্ষ্মী পুজো পেরিয়ে কালী পুজোর কাজ ঘেঁষে ওদের বৈঠকটা বসেছিল। তাই অমায়িক রজনীকে এই মুহূর্তে অমারজনীর হাত ধরে এগোতে হয়েছে। নির্জ্যোৎস্নার রাত্রি, দূরে দূরে এক একটা গ্যাস বাতি জ্বলছে। মাঝেরগুলো হয় জ্বালা হয়নি, নয়তো কেউ দয়া করে নিভিয়ে দিয়েছে। এই আলো আধারের আবছা পথে একলা চলতে চলতে হঠাৎ সে এই সিঁড়ির সামনে এসে হাজির। কাছে একটা গ্যাস বাতি জ্বলছিল, কাজেই জিনিসটা তার নজরেও ঠেকল। একখানা অনেক ফ্ল্যাটওয়ালা বাড়ির দোতলার একধারের এখানে এক অলিন্দের সঙ্গে লাগানো বাঁশের মইটা একটু অদ্ভুত দৃশ্যই মনে হয়। থমকে দাঁড়াতে হয় রজনীকে। কলকাতা এবং শহরতলির সব লোকচরিত্র তার নখদর্পণে নয়, তার সত্যি। কিন্তু তাহলেও যদ্দূর তার ধারণা, এ ধারের নাগরিকদের গৃহপ্রবেশের ধরনটা ঠিক কিন্তু এরকম তো নয়। ইঞ্জিনিয়াররা সাধ্যমতো বাড়ির যত সর্বনাশই করুক, পারতপক্ষে সিঁড়ির একটা ব্যবস্থা তো রাখবেই। নিশ্চয়ই তার বাসিন্দাদের সপরিবারের বাঁশের সিঁড়ি বেয়ে যাতায়াত করতে হয় না। রজনী গভীর, রজনী মাত্রই যেমন হয়ে থাকে আর কি। আমাদের রজনীও তার ব্যতিক্রম নয়। কাজেই এই গভীর রজনীতে গভীরভাবে তলিয়ে এটাকে কোনো বদলোকের কারসাজি ছাড়া আর কিছুই তার কিন্তু মনে হয় না। দেশটা বিলেত এবং সিঁড়িটা দড়ির হলে ব্যাপারটাকে ইলোপটেম বলেই ঠাওড়াতে যাক পারত।
এবং ঠাউরে খুশি হতেও পারত, কিন্তু এই দেশে এই বিদকুটে বংশ পরম্পরার সামনে খাড়া হয়ে খুন খারাপি ছাড়া সে কিছুই ভাবতে পারা যায় না। হয়তো বা চুরি চামারিও হতে পারে। রজনী নিজের মহল্লার পিস কমিটির একজন। অশান্তির গন্ধ পেলে সে দাঁড়িয়ে থাকতে পারে না, নিষ্পিস করতে থাকে। রজনী বাসের সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। সিঁড়িটা অলিন্দের গায়ে পড়া, অলিন্দ দোতলার সঙ্গে লাগানো। অলিন্দ ঘরের মাঝে কালো রঙের একটা পর্দা ঝুলছে। বারান্দাটা উতরে রজনী পর্দার কাছে পৌঁছল। ঘরের ভেতরটা না অন্ধকার, কোথাও কোনো সারা শব্দ নেই। একটু সংকুচিত হয়েই ঘরের মধ্যে পা বাড়ালো সে। হিমশীতল শবদেহটা কোনখানে পড়ে আছে কে জানে। প্রতি পদক্ষেপেই তার স্পর্শলাভের প্রত্যাশা করছিল সে, কিন্তু বেশ কয়েক পা এগিয়েও তেমন কিছুর ওপর তাকে হুমড়ি খেয়ে পড়তে হলো না। দেখে শেষ পর্যন্ত সে হয়তো একটু হতাশই হলো যেন। হঠাৎ একটা টিক করে আওয়াজ, আলো জ্বলে উঠেছে। একটা রূপময়ী যুবতী বিপর্যস্ত বেশে আরও অপরূপ হয়ে বিছানার ওপর বসে সেই বেড সুইচটাকে টিপে বাতিটা জ্বালিয়েছে। সবে মাত্র তার ঘুম ভাঙল দেখলেই বোঝা যাচ্ছে। ভীতি বিহ্বল দৃষ্টিতে সে রজনীর দিকে তাকিয়ে। রজনীর অবশ্য প্রত্যুৎপন্নমতি তার অভাব ছিল না। তাছাড়া ভাং খাবার পর উক্ত মতিগতি আরও বেশি মাত্রায় উৎপন্ন হতে থাকে। তখন লোকে ভাঙে তবু মচকায় না। রজনী মেয়েটাকে চোখের দৃষ্টিতে দেখে নিয়েছে আর বলেছে, নমস্কার বিজয়ার প্রীতি, নমস্কার। আপনার সঙ্গে পরিচয় হয়ে ভারী খুশি হলাম, কিছু মনে করবেন না। বলতে বলতে সে পর্দা বরাবর পিছিয়ে যায়। সেখানে গিয়ে আরেকবার সে ভালো করে আরেক নজরে মেয়েটাকে তাকিয়ে দেখে। অপূর্ব রূপসী, বেশহীনতার মধ্যে আরও বেশ এত চমৎকার যে মাথা ঘুরে যাবার মতোই। পর্দার সাহায্যে নিজেকে সে সামলে নিয়ে কোনো রকমে সে দাঁড়াতে পারে। কে আপনি? আমার ঘরে কি করছেন? রমণীর কণ্ঠস্বর মোটেই রমণীয় নয়। এত রাত্রে আর পর্দা ধরে অমন করে ঝুলবেন না, দামি পর্দা ছিঁড়ে যাবে। রজনী পর্দানসীন হয়েছিল, আগেই বলেছি। এইবার পর্দার আসক্তি ত্যাগ করে সরে দাঁড়ালো। আমতা আমতা করে তার আরম্ভ হয়। আমি ভাবলাম, বলতে গিয়ে রজনী ঢোক গেলে উপর জুপুরি গিলতেই থাকলেন। ভাবলাম কি? মেয়েটা নিজের বেশবাস গুছিয়ে নিল। বুঝতে পারল তার অর্ধাবৃত দেহ সুষমার জন্যই আগন্তুক কথ্য ভাষা খুঁজে পাচ্ছে না। গরম চাদরটা নিজের চারদিকে জড়িয়ে নিয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ কি ভাবলেন শুনি? আমি ভাবলাম যে চোর ছ্যাচর কেউ ঢুকেছে, এরকম তো ঘটতেই আছে আকছার। কেউ ঢুকে হয়তো আপনার। তারপর ফের রজনীর আটকে যায়। কি বলবে ভেবেও পায় না। মেয়েটার ধনরত্ন, তার থেকে মূল্যবান তার প্রাণরত্ন, ততোধিক মহার্ঘ অন্যান্য রত্নাদি অপহরণের কথা সবিস্তারে তার মুখের ওপর উল্লেখ করা উচিত হবে কিনা সেটাই সে ভাবতে থাকে। আদালতের বিচিত্র খবরে সেসব বার্তা পুঙ্খানুপুঙ্খ রূপে বলা হয়। একটা ভদ্রমহিলার মুখোমুখি সেগুলোর উচ্চারণে একজন ভদ্রলোকের স্বভাবতই বাদবার কথা। আপনার তো ভারী বুকের পাটা। মেয়েটা এবার ফেটে পড়ে। এত রাত্রে আপনি পরের ঘরে? সেও ঠিক ভাষা খুঁজে পায় না। সিঁড়িটা দেখলাম কি না, আপনার বারান্দার সঙ্গে লাগোয়া বাঁশের মইটা দেখলাম যে, তাই আমার এটা মনে হলো।
যে সুবর্ণ সুযোগ, ওইটা ধরে একজন নিদ্রিত ভদ্রমহিলা শোবার ঘরে নিশীথ রাতে সেদিয়ে পড়ি। কি কেমন, তাই তো? ঠিক বলেছেন। আপনা থেকেই রজনীর সব যেন কেমন গুলিয়ে যায়। ওই ওই সিঁড়িটা এর জন্য দায়ী। বাঁশের মই দেখলে আমার কিরম যেন পাটা সুরসুর করে। ভারী মজার ওঠানামা। যখন ছোট্ট ছিলাম তখন এন্তার উঠেছি, মই দেখলেই উঠতাম। তুমি একটা পাগল, মেয়েটা না বলে আর পারে না। শিলাও ঠিক ওই কথাই বলে থাকে। বুঝেছি। মেয়েটা ফোঁস করে উঠল। শিলার ওখানে বুঝি এমনি আনকোড়া পথেই যাতায়াত করা হয়? না না, আরে সে আমার বউ। চমৎকার। তাহলে এবার আমি পুলিশ ডাকি। এই বলে মেয়েটা আলোয়ানে ভালো করে নিজেকে মুড়ে নিয়ে শয্যা ত্যাগ করে। রসিক নাগর, বদমাইশ কোথাকার। শিলা যদি টের পায় যে এইভাবে তুমি মেয়েদের শোবার ঘরে এসে লীলা করো, তাহলে সে কি বলে জানতে আমার ইচ্ছা করে। রাত একটা, না না, নিশ্চয়ই এত রাত হয়নি। হয়নি? দেয়াল ঘড়ির দিকে দেখেছ? কথাটা মিথ্যে নয়। রজনীর অতদূর দৃষ্টি আচ্ছন্ন করার পক্ষে একটা মেয়ে এত বেশি যথেষ্ট যে তা ছাড়িয়ে দেয়ালের দিকে তার চোখ পড়ার সুযোগ হবার কথা নয়। এতক্ষণে তাকিয়ে দেখল রজনীর মতো ঘড়িটাও 13টা বেজেছে। সত্যি, ঠিকই তো। তাহলে এখন আমার যাওয়াই উচিত। রজনী পর্দা ফাঁক করে যাওয়ার উদ্যোগ করে, একটা পা তোলে। কিন্তু হায়, রজনী তখনও যে বাকি। অন্তত রজনীর তো বটেই। খবরদার, নড়েছ কি? অমনি আমি ডাক ছেড়ে বাড়ির লোক জড়ো করব। তারপর টিপয়ের টেলিফোনটার দিকেও সে তার দৃষ্টি আকর্ষণ করে। দাঁড়াও, এক্ষুনি আমি থানায় জানাচ্ছি। সর্বনাশ! হেমন্ত রজনী বৈশাখের রাত্রির মতো হেমন্ত ঘামতে থাকে। আপনার বাড়ির ফোন নাম্বার কত? শিলাকেও কথাটা আমি জানাতে চাই। সে কি বলে আমি একবার শুনব। সর্বনাশ! তাহলে কিছু না বলে সোজা সে বাপের বাড়ি চলে যাবে। রজনীর গলা যেন রজনীর গলা নয়। তাহলে আজকে রাত্রের মতো থানাতেই যাও, পুলিশই ডাকি। মেয়েটা পর্দা সরিয়ে অলিন্দের ধারে দাঁড়ায়। কি ভাগ্যি! গ্যাস বাতিটার কাছে এক পুলিশের লোক দাঁড়িয়ে, না সার্জেন্ট কিংবা সাব ইন্সপেক্টর গোছের কেউ, তাই যেন মনে হচ্ছে। সন্ত্রস্ত চোখে তাকিয়ে রজনীরও ঠিক সেই একই কথা মনে হয়। আমাদের বরাত ভালো, নইলে এমন সময় একজন পুলিশের লোক এই নিশুতি পাড়ায় ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে লোকটা সিগারেট টানছে, তাই না? হ্যাঁ, রজনী কম্পিত কণ্ঠে সায় দেয়। পুলিশ কর্মচারীর চুরুটের মতো নিজেও যেন সে প্রতিটা মুহূর্তে নিঃশ্বসিত হতে থাকে। চোখের সামনে ধোঁয়া ছাড়া সে যেন আর কিছুই দেখতে পায় না। এমনকি অমন সুন্দর মেয়েটাও যেন কেমন ধোঁয়াটে। ডাকি তাহলে? নারীর শ্লীলতাহানি করার মজাটা কি তোমার মতো লোকের সেটা একটু শিক্ষা হওয়া দরকার। না না, আমি সমস্ত খোলসা করে বলছি, বললেই তুমি বুঝতে পারবে। কোনো কথা আমি গোপন করব না। তোমার কৈফিয়ত শোনার আগ্রহ আমার চেয়ে ওই লোকটার বেশি হবে বলেই মনে হয়। ওর জন্যই ওগুলো জমা রাখো না। এই ব্যাপারে যদি জানাজানি হয়ে যায় তাহলে বেজায় কেলেঙ্কারি হবে। রজনী যেন আর্তনাদ করে ওঠে। এরকম বাজে কেলেঙ্কারি তো রয়েছে। আর শিলাকে তাহলে আমি চিরদিনের মতো হারাবো। সে তো আরও ভালো, আরও সুখের কথা। আমার চাকরি বাকরি সব যাবে, আমি পথে বসবো। রজনী আর বেশি বলতে পারে না। উদাহরণস্বরূপ সেইখানেই বসে পড়বার উদ্যম করে। তার গাল বেয়ে জল গড়াতে থাকে। কাঁদলে কেবল মেয়েদের নয়,
এক এক সময় একটা পুরুষকেও মন্দ দেখায় না। মেয়েটা তার অশ্রু বর্ষণ লক্ষ্য করে, যেন ভিজতে থাকে মনে হয়। আমি একটা কথা বলবো? কাঁদতে কাঁদতে রজনী আবেদন জানায়। তুমি যে ওই বললে তোমার শ্লীলতাহানি নাকি, তার জন্য কি খেসারত দিতে হবে বলো আমায়? শাড়ি, ব্লাউজ, গয়নাগাটি, মণিমুক্ত, হিরে জহরত, চুনি পান্না, যা চাও বলো, কেবল দোহাই তোমার ওই পুলিশকে ডেকো না। মেয়েটার মেজাজে একটু যেন পরিবর্তন দেখা যায়, এমনকি তার দেহাবরণের খানিকটা ফের খসে পড়তেও সে বাধা দেয় না। বটে, কি আছে তোমার কাছে দেখি? রজনী এ পকেট ও পকেট হাতড়ে কয়েকটা দস্তার টাকা আর কিছু খুচরো রেজকি বার করে, সেই সঙ্গে একটা চুলের কাঁটাও। এই তোমার সম্বল? মেয়েটা হাসে। এই খুচরো কারবার? ভেতর পকেটে আমার চেক বই আছে, কখন কী হয় তাই সব সময় কাছে রাখি। ভাগ্যিস আজ আমি নিয়ে বেরিয়েছিলাম। কত টাকা আছে তোমার ব্যাংকে শুনি? 1000 আমার এতদিনের জমানো। আচ্ছা, তোমার নিজের মতো কিছু রেখে 9000 টাকা আমার নামে লিখে দাও। নগদ হলেই ভালো হতো, কিন্তু তার কি করে হচ্ছে? চেয়ে কি সই? 9000! রজনীর মন নানাকার করে, হাহাকারের মতো। তোমার একটু আগে দিলদরিয়া দাক্ষিণ্যের কথা ভাবলে অনেক কমিয়ে সমিয়েই বলেছি, নয় কি? আজকালকার বাজারে মণিমুক্ত হিরে জহরতের জড়োয়া গয়না লাখ টাকার কমে হয় না, কিন্তু তোমার অত নেই তো কি করবে? ওই 9000-এই দাও। চেকটা হাত বদলালো। অবশেষে মেয়েটা সদয় হয়ে বলল, তোমাকে আর এই বিপদের মুখে মই বেয়ে নামতে দিতে পারি না। পুলিশের লোকটা কিন্তু এখনও ঠায় দাঁড়িয়ে, দেখতে পাবে। চলো, তোমাকে সদর পথে বার করে দিয়ে আসি। বাড়ি থেকে বেরিয়ে গ্যাস বাতিটার পাশ দিয়ে যাবার সময় পুলিশের লোকটা কটমট করে তাকায়। কি বিচ্ছিরি তার গোঁপজোড়া! দেখলেই প্রাণটা শিউরে ওঠে। তার চাউনির মতোই ভয়াবহ। বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম, জড়িত একটা যেন কৈফিয়তের সুরে অকারণে আপনা থেকেই সে জানায়, জানিয়েই এগোতে থাকে। জবাবে পুলিশের কিঞ্চিত বক্র হাসি ছাড়া আর কিছুই দেখা যায় না। পরদিন 10:30টায় ঘুম থেকে উঠে দিনের আলোয় আগের রাত্রের ব্যাপারটা সমস্তটাই কেমন যেন তার বেখাপ্পা লাগে। তার মনটা করকর করে। তার এতদিনের সঞ্চয়, করকরে অতগুলো টাকা, শিলা, এমনকি তক্ষশিলার খাতিরেও জলাঞ্জলি দেয়া যায় না। যা হয় হোক, যে করেই হোক, এই টাকা সে একটা সর্বনেশে মেয়ের খপ্পরে যেতে দেবে না। না, কিছুতেই না। বউ যদি বাপের বাড়ি যায়, সেও বেআচ্ছা। সেই দণ্ডেই সে ট্যাক্সি হাঁকিয়ে ব্যাংকে যায়। গিয়ে শোনে আধ ঘন্টা আগে তারা এসে চেক ভাঙিয়ে নিয়ে চলে গেছে। বেয়ারার চেক, ক মিনিটের আর মামলা। তারা তারা মানে? রজনী চেঁচিয়ে ওঠে। মেয়েটার সঙ্গে কোনো পুরুষ ছিল নাকি? ছিল বই কি। পুরুষটার আবার যা বদখত গোঁপ! ব্যাংকের ক্যাশিয়ার মুখ বিকৃত করেই কথাটা জানায়। এই সুন্দর হাসির গল্পটা শিবরামের যদি ভালো লাগে তোমাদের, তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো। যারা এখনও নতুন আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো, যাতে আমি আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে তোমাদেরকে শোনাতে পারি। সকলে ভালো থেকো।